আওয়ামী লীগের জন্য একটি চমৎকার সুযোগ আসছে। আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে, যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। ইয়েস, আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলে খেলা জমে যাবে। দেখেন যে অত্যাচারিত বা যারা নির্যাতিত যে মানুষগুলো আছে এরা যদি কখনো একজোট হয়, অত্যাচারকারী যেই হোক সে কিছুটা সময়ের জন্য হলেও তার ভাবনাতে এই চিন্তাটা চলে আসে যে এবার কি মাইর খেয়ে ফেলবো কিনা। সরব হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, শীঘ্রই প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে এই প্রবাসী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি স্পষ্টতই একটা বার্তা দেওয়ার জন্য ওখানে এক্সক্লুসিভ ইন্টারাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই, তারাই সেই আমন্ত্রণপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে। গণভোট কয়দিন পরে গণকট হয়ে যাবে, অবশ্যই গণকট হবে। এবং ফেব্রুয়ারিতে যদি একটা ইলেকশন হয় তাহলে এই বছর 2026-এ দুইটা ইলেকশন হবে। এই আওয়ামী লীগকে ব্যান করে, দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে যদি কোনো ইলেকশন করা হয়, সেই ইলেকশনে যে রেজাল্টই আসুক না কেন, যেই ক্ষমতা আসুক না কেন, কোনোদিনও টিকতে পারবে না। আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনাকে টেনে নামিয়ে ফেলা হবে। এবং আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি কি আমরণ প্রতিজ্ঞা করতে যাচ্ছেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি পুরো রাষ্ট্রের ক্ষমতা ভাড়াকে নিজের হাতে নেবেন এবং নিজের হাতে নিয়ে তিনি নো ভোট নো ভোট, নৌকা নেই ব্যালটে, নেতা নেই দেশে, তবু ভোটের মাঠ কাঁপাচ্ছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠছে, নৌকা কি শুধু প্রতীক ছিল, নাকি ছিল পুরো একটি রাজনৈতিক বাস্তবতার নাম? ডক্টর ইউনূসের হঠাৎ করে কি হলো? ডোনাল্ড ট্রাম্পের মতো এই পাগলামি এবং মাতলামি শুরু করছে কেন? উনি মাথার নাট স্ক্রু তার সব ঠিকঠাক আছে না ঢিলা হয়ে গেছে? সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। শীঘ্রই প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে এই প্রবাসী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ পরিবারের সদস্য শেখ রুবেল একটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে আয়োজিত একটি ভার্চুয়াল মিটিংয়ে প্রবাসী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে শেখ হাসিনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। শেখ রুবেল আরও জানান, প্রবাসী সরকারের অনুমতির বিষয়টি ভারত সরকারের সহযোগিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই দেশের সম্পর্ক বজায় রাখতে কৌশলগতভাবে এগিয়ে যাওয়া হচ্ছে। প্রবাসী সরকারের ইস্যুতে ভারত সরকারের অনুমতির বিষয়টি এড়িয়ে যান শেখ পরিবারের এই সদস্য। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়। এর আগে গত শনিবার দিল্লি প্রেস ক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে, দিল্লিতে আওয়ামী লীগের দুজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন। কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না। আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণ পত্রে লিখে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে, বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে, সেই সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ রিপোর্টের কি কি ফাঁক আছে, গলদ আছে, সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে, এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম আওয়ামী লীগের দুজন মন্ত্রী উপস্থিত হয়। তারপরই এই খবর ছড়িয়ে পড়ে যে এর পরের সপ্তাহে এমন একটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে দিল্লিতে, যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন। সত্যিই কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন? মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এই কথাটা যখন ছড়িয়ে গেছে এবং আমন্ত্রণ পত্রে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব, সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই, তারাই সেই আমন্ত্রণ পত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে। এ কারণেই সেই আমন্ত্রণ পত্র থেকে এই খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতে যাচ্ছেন প্রথমবারের মতো 2024-এর 5ই আগস্টের পর, এবং সেটা করতে যাচ্ছে দিল্লিতে। দিল্লির সরকার, ভারত সরকার যে এ ধরনের সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা আয়োজন করতে দিয়ে কিংবা ভারতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দিয়ে, যেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের মন্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যে সব আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে বাকি থাকে না যে দিল্লি ভারত সরকার সরাসরি একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখন কার্যক্রম চালানোর কোনো অনুমোদন নাই আওয়ামী লীগের, তখন তারা মনে করে যে তারা ভারতে সেই পরিসরটা তৈরি করে দিতে পারে এবং ভারতের গণমাধ্যম প্রস্তুত
বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মতামত, তাদের অবস্থানগুলো বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে তাদের গণমাধ্যমের মাধ্যমে। এবং বিবিসি বাংলা এই যে 23শে জানুয়ারি আজ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে ভারতের গণমাধ্যমের মধ্যে, যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে করছে। এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশ নিয়েও তো একটা বাধা নিষেধ আছে, এই অবস্থায় ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ হলে সেটা যথাযথ গুরুত্ব পাবে, সেটা ভারতে এসে সংবাদ সম্মেলন করবার একটা কারণ যারা সংবাদ সম্মেলন আয়োজন করেছে, মানে আওয়ামী লীগের ব্যানারে তো করেন নাই, মানবাধিকার সংগঠনের ব্যানারে গত শনিবার তারা কিন্তু স্পষ্টত বলেছেন যে দিল্লির সংবাদ সম্মেলনই প্রথম নয়, জাতিসংঘ রিপোর্টের খুঁত গলদ ফাঁকগুলো নিয়ে তারা এর আগে লন্ডন, ব্রাসেলস সহ ইউরোপের বিভিন্ন দেশে সংবাদ সম্মেলন করে এসেছেন। কিন্তু ভারতে সংবাদ সম্মেলন করার বিষয়টা যে স্পর্শকাতর, এবং এটা যে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা সংস্থা, ভারতের সরকারের একরকমের সায় ছাড়া অসম্ভব, সেটা বুঝতে কারোই কোনো অসুবিধা হচ্ছে না। আসলে ভারত সরকার এখনো ভীষণভাবে অনিশ্চিত যে বাংলাদেশ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে যেতে পারবে কিনা। এটা নিয়ে ভারতের ভেতরের উদ্বেগ এতই বেশি, বিশেষভাবে যখন নির্বাচনটা আওয়ামী লীগকে দূরে সরিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে যাচ্ছে না, তখন সেই নির্বাচন স্থিতিশীলতা নিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে ভারত সরকারের ভেতরের উদ্বেগটা এতটাই বেশি। তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর খবর আছে যে খুব শিগগিরই বাংলাদেশে নানা ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে, তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে, এবং এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে নির্বাচনের আগে, যে নির্বাচনটা একটা লম্বা অনিশ্চিত সময়ের জন্য পিছিয়ে যেতে পারে। এই অবস্থায় ভারত মনে করছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরটা টিকিয়ে রাখা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখা, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে শক্তিশালী রাখা, সংগঠিত রাখা এবং তাদের অবস্থান সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের জনগণকে জানান দেওয়ার কাজে সর্বতোভাবে সহায়তা করা উচিত। এবং ভারত সেই বার্তাটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে, যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তিনি ইমেইলের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন গত অক্টোবর মাস থেকে। অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স, এপি সহ আন্তর্জাতিক গণমাধ্যম, সকল শীর্ষ গণমাধ্যমে এবং ভারতের সকল শীর্ষ গণমাধ্যমে। কিন্তু এই যে তিনি যে নিরাপদ গৃহে আছেন, তিনি যে নিরাপদ বাসভবনে আছেন, সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে যে তাকে রাখা হয়েছে 5ই আগস্টের পর থেকে, যেখান থেকে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে এবং টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূলের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন সকলের সঙ্গে প্রতিদিন ব্যাপক যোগাযোগ রাখছেন, এবং তার সেই যোগাযোগের ভিত্তিতেই দল সংগঠিত হয়ে উঠছে, এবং তা নিয়ে বাংলাদেশ সরকার বারবার আপত্তি জানাচ্ছে। সেসবের মধ্যেও তিনি তাকে কখনো যোগাযোগ বন্ধ করতে হয়নি। এমনকি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নালিশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তিনি আমাদের অতিথি, তিনি একেবারেই স্বাধীন, এই বিষয়ে ভারত সরকার কাউকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা আবার বাড়ির বাইরে এসে কিংবা বাড়িতে বসেই কোনো সভায়, সমাবেশে কিংবা কোনো সাংবাদিক সম্মেলনে এখন পর্যন্ত বক্তৃতা দেন নাই। কাজেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব দিল্লি, তারা যে তাদের আমন্ত্রণ পত্রে মূল আকর্ষণ হিসেবে এই কথাটা লিখেছেন, সেটা খুব স্বাভাবিক। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি প্রথম এই খবরটা সংবাদ মাধ্যমে দিয়েছিলেন যে শুক্রবার 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তারপর থেকেই ব্যাপক আলোড়ন এবং জল্পনা শুরু হয় এই নিয়ে। বাংলাদেশের পত্রিকা আমার দেশ, তারা খবর দিচ্ছে যে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো আমার দেশ পত্রিকাকে জানিয়েছে আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো, তারা গতকালই খবরটা ছেপেছে যে শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। 2024 সালের 5ই আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনো ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। এবং আমার দেশ খবর দিচ্ছে যে দিল্লির একটা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে তারা জেনেছে যে ওই আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণের। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন শেখ হাসিনা এবং আমার দেশ উল্লেখ করছে যে আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরেও তা আমলে নেয়নি দিল্লি। যেটা বলছিলাম, দিল্লি স্পষ্টতই একটা বার্তা দেওয়ার জন্য, বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, ভারতে তার রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে বলে আমার ধারণা। এবং আওয়ামী লীগকে সংবাদ মাধ্যমে রেখে, আওয়ামী লীগকে প্রকাশ্যে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে। এবং সরকার যেহেতু, ইউনূস সরকার যেহেতু ক্রমাগত প্রতিক্রিয়া জানিয়ে যাবে এসব ঘটনায়, তার মাধ্যমে সরকারকেও ব্যতিব্যস্ত রাখতে চাইছে। এই পুরো প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে রয়েছে বটে। এই সবকিছুর মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আলোচনায় শিরোনাম হওয়া অব্যাহত রেখেছে বটে। নো ভোট, নো ভোট, নৌকা নেই ব্যালটে, নেতা নেই দেশে, তবু ভোটের মাঠ কাঁপাচ্ছে আওয়ামী লীগ। বর্জনের ডাক মানা হবে নাকি ভোটের হিসাবেই ভেঙে পড়বে সেই ডাক? বাংলাদেশের রাজনীতিতে এমন নির্বাচন খুব কমই এসেছে যেখানে ভোটের আগেই ব্যালট পেপার নিয়ে এত প্রশ্ন, এত বিতর্ক, এত জল্পনা কল্পনা আর এত হিসাব নিকাশ। সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ব্যালট পেপারের ছবি। পোস্টাল ইলেকশনের মাধ্যমে ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ব্যালট পেপার হাতে পাচ্ছেন, তখন চোখে পড়ছে এক ঐতিহাসিক অনুপস্থিতি। চিরচেনা নৌকা প্রতীক নেই।
শুধু ব্যালটে নয়, গেল বছর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও মুছে গেছে নৌকা। প্রশ্ন উঠছে, নৌকা কি শুধু প্রতীক ছিল, নাকি ছিল পুরো একটি রাজনৈতিক বাস্তবতার নাম? নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, হাতের সময় মাত্র 3 সপ্তাহ, কিন্তু মাঠে না থেকেও যে দলটি জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে তার নাম আওয়ামী লীগ। এই কথাটি শুধু দেশের রাজনৈতিক অন্দরমহলে নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বারবার উঠে আসছে। প্রায় 2 দশক ক্ষমতায় থাকা দলটি একসময় যে 30 থেকে 40% ভোট ব্যাংক ধরে রেখেছিল, সেটাই আজ এই নির্বাচনের সবচেয়ে বড় অনিশ্চয়তা। গত 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটার টান স্পষ্ট। দল নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, সাংগঠনিক কাঠামো বিপর্যস্ত। তবুও বাস্তবতা হলো আওয়ামী লীগ সমর্থকরা উধাও হয়ে যাননি। তারা আছেন, সংখ্যায় কম না, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো তারা ভোট দেবেন কিনা, দিলে কাকে দেবেন। এই প্রশ্নের উত্তর জানতেই বড় বড় রাজনৈতিক দলগুলো আচমকা রূপ বদলাতে শুরু করেছে। যেসব দল এতদিন আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলে আক্রমণ করত, তারাই এখন নীতি ঘোষণায় বলছে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যালঘু নিরাপত্তা। শুধু তাই নয়, অনেক দল নীরবে হলেও দুয়ার খুলে রেখেছে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের জন্য। বড় 2 দলই আওয়ামী সমর্থকদের কাছে টানতে রীতিমতো নিজেদের অবস্থান থেকেও সরে আসছেন। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। রাজনীতিতে আদর্শের চেয়ে ভোটের অঙ্কই আসলে শেষ কথা। এই নির্বাচন সেটাই আবার প্রমাণ করছে। তবে ঠিক এই মুহূর্তে আসে সবচেয়ে বিস্ফোরক ঘোষণা। মঙ্গলবার নো ভোট নো ভোট এই স্লোগান তুলে বাংলাদেশবাসীর কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যালটে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না, সেখানে তারা ভোট দিতে যাবে না। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে তিনি সরাসরি অবৈধ আখ্যা দেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ, দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। এই আবহেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত 1.5 পাতার আবেদনপত্রে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার কণ্ঠে তীব্র আহ্বান। ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, যে ব্যালটে নৌকা নেই, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেখানে আমাদের সমর্থকরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। ব্যালটে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না, সেখানে তারা ভোট দিতে যাবে না। এই আবেদনপত্রে শুধু রাজনৈতিক বার্তা নয়, আছে ভয়, সাথে যোগ হয়েছে প্রতিরোধের ভাষা। দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ভয়ভীতি, হত্যা, গ্রেপ্তার, অপহরণ, মব সন্ত্রাস যাই হোক না কেন, ভোট দিতে যাওয়া যাবে না। অর্থাৎ এটি শুধু নির্বাচন বর্জনের ডাক নয়, এটি এক ধরনের গণ অনুপস্থিতির কৌশল। এই অবস্থান একেবারেই কিন্তু নতুন নয়। মাস 3 আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছিলেন যে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দেবেন না। তার যুক্তি ছিল পরিষ্কার, লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে কোনো নির্বাচন বৈধ হতে পারে না। কিন্তু এখানেই আসল দ্বন্দ্ব। 18 মাসে উপদেষ্টা সরকার জনগণের প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে? আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, রাজনৈতিক নিরাপত্তা, এই সূচকগুলোতে যদি জনগণ সন্তুষ্ট হয়, তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক ছড়িয়ে পড়তে পারে। কিন্তু যদি হতাশা তৈরি হয়, যদি মানুষ মনে করে এই সময়টুকু শুধু প্রতিশোধের রাজনীতিতে কেটেছে, তাহলে আওয়ামী লীগ সমর্থকরা হয়তো ভোট বর্জনের ডাক মানবে না। আর এখানেই নির্বাচন বর্জনের ডাক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভোট বর্জন সফল হলে কি হবে? ভোটার উপস্থিতি কমবে, নির্বাচনের বৈধতা প্রশ্নের মুখে পড়বে, আন্তর্জাতিক চাপ বাড়বে। আর ব্যর্থ হলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত ভোটগুলো চলে যাবে অন্য দলে, হয়তো আদর্শিক শত্রুর কাছেই। রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় এটাই সবচেয়ে বড় বিপর্যয়। নৌকা নেই ব্যালটে, কিন্তু নৌকার ঢেউ এখনো রাজনীতির পানিতে। এই ঢেউ কি তীরে আছড়ে পড়বে, নাকি অন্য কারো নৌকাকে ঠেলে দেবে ক্ষমতার ঘাটে? তা নির্ধারিত হবে আগামী 3 সপ্তাহে। বাংলাদেশের এই নির্বাচন তাই শুধু আসন বন্টনের লড়াই নয়, এটি ভোটাধিকার, বৈধতা, প্রতিশোধ আর ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশ নির্ধারণের যুদ্ধ। এবং এই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভোট অথবা ভোট না দেওয়া। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি কি আমরণ প্রতিজ্ঞা করতে যাচ্ছেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে? আওয়ামী সভানেত্রী যদি এরকম প্রতিজ্ঞা করে, তাহলে কিন্তু এই দলের নেতা কর্মীদেরও ওই প্রতিজ্ঞার আওতাভুক্ত হয়ে যায় এবং সেটা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। যেটা আমরা সেই বিষয়টা আগে জানি। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে বললাম আমরণ প্রতিজ্ঞা বলতে কি বোঝায়, এটা পরিষ্কার হলো। তিনি সেখানে বলতে চাচ্ছেন, দেখেন ইতিমধ্যে তিনি বিভিন্ন বক্তব্যের মাঝে কথাগুলো বলছেন, সেটারই মানে প্রতিজ্ঞা স্বরূপ তিনি বলবেন যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকার সেটা একটা অবৈধ সরকার, হঠাৎ করে ক্ষমতায় আসনে বসছেন। এই সরকার যদি তাদের চেয়ে অর্থাৎ আওয়ামী লীগের চেয়ে খুব ভালো কিছু করতো রাষ্ট্রের জন্য, সেটা ভিন্ন বিষয়। দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারতো, দেশে যদি বিচার ব্যবস্থাটা প্রকৃতপক্ষে আইন অনুযায়ী চলতো, তারা যদি সংবিধান মেনে চলতো, তাহলে ভিন্ন কথা। কিন্তু তারা ক্ষমতা গ্রহণের পরে যেরকম মানে হিতে বিপরীত, যেটা চাওয়া ছিল আশা ছিল সেটার বিপরীত কাজ করতেছে, তখন আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, আওয়ামী সভানেত্রীর মতো একজন নেত্রী, তাকে তো প্রতিজ্ঞাবদ্ধ হতেই হবে এবং তার সাথে সাথে দেশের মানুষকে এই প্রতিজ্ঞাবদ্ধের আওতায় আনতে হবে। তিনি যে কথাটা বলতে যাচ্ছেন, মানে এটা কিন্তু বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঘুরে বেড়াচ্ছে। তারপর আমরা সন্ধ্যা 6টায় এটা প্রকৃত ঘটনাটি জানতে পারবো যে আদৌ তিনি কি বলতেছেন। তবে সত্যতা বা এরকম কিছু ঘটার সম্ভাবনা বলে আমার মনে হইতেছে। তিনি বলবেন যে এই কথা কিন্তু তিনি অনেক আগে বলছেন যে তিনি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। মহান আল্লাহ পাক তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন একাধিকবার ইতিপূর্বে। সর্বশেষ যেটা তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন সেটা হলো যে 2024-এর 5 আগস্ট। কারণ আন্দোলনকারীদের বক্তব্য পরবর্তীতে আমরা যতটুকু যেভাবে শুনতে পেলাম, মেটিকুলাস ডিজাইনারদের কাছে যতটুকু শুনতে পেলাম, তারা এইটুকু কিন্তু এইভাবেই বলছেন যে তাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনা, গণভবন আক্রমণ এবং তাকে তার বাবার মতো পরিস্থিতি করা। মানে প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু ঘটনা একই রকম ঘটানোর চিন্তা ভাবনা তাদের ছিল। সেই বাস্তবতায় কিন্তু তিনি
এই কথাটা বলেন এবং এটা সত্য। শেখ হাসিনা টার্গেট ছিল, তাকে যদি পাইতো হয়তো বা তার মানে শেষ করে দিতে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম ছিল। এখন সেইটার পরিপ্রেক্ষিতে তিনি বলতেছেন যে যেহেতু মহান আল্লাহ পাক আমাকে বারবার মৃত্যুর হাত থেকে রক্ষা করেন, বাঁচিয়ে নিয়ে আসেন এবং সর্বশেষ 2024-এর 5 আগস্ট যখন বাঁচিয়েছেন, অবশ্যই আমাকে দিয়ে কিছু না কিছু তিনি করাবেন। এটা হচ্ছে তার মনের বিশ্বাস। এখন এই বিশ্বাস থেকে তিনি বলতে চাচ্ছেন যে যেহেতু আমাকে বাঁচিয়ে রাখছে, অবশ্যই কিছু করাবেন। এখন আমাদের সামনে যেটা দেখতেছি আমরা, যে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে ক্ষমতা দখল করে সেই রাষ্ট্রের স্বাধীনতা মুছে ফেলা, সার্বভৌমকে হুমকি দেওয়া, সেই রাষ্ট্রের মুক্তিযুদ্ধকে ছোট করে দেখা, সংবিধান ছুড়ে ফেলা দেওয়া, জাতির জনকে অপমান করা, স্মৃতি মুছে ফেলার চেষ্টা, এই সকল কিছু এবং একটা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক দলের উপর যে স্টিমুলার চালানো, বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটানো এবং এই সরকারের শুধু সমালোচনা করার কারণেই অনেকে কারারুদ্ধ করে রাখা, এইগুলো তিনি বিচার করবেন। মানে আইন বহির্ভূত যা হচ্ছে সকল কিছু তিনি বিচার করবেন এবং তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি পুরো রাষ্ট্রের ক্ষমতা ভাড়াকে নিজের হাতে নেবেন এবং নিজের হাতে নিয়ে তিনি এই যে অপকর্ম, এই যে অনিয়ম, এই যে আইন বিরোধী, সংবিধান বিরোধী কাজকর্ম হইতেছে বা করতেছে সরকার, এইগুলোর তিনি বিচার করবেন। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।